আমরা এই পর্যায়ে এসে শিল্পী ও শিক্ষক মুনেম ওয়াসিফকে ডেকে নেব। মুনেম দীর্ঘদিন ধরে আলোকচিত্রের সাথে জড়িত এবং শিক্ষকতার সাথে জড়িত, আলোকচিত্র শিক্ষকতার সাথে জড়িত। এবং মুনেম গণ অভ্যুত্থান আমরা একটু ভাগ করেছি আজকে আলোচনাটা একটু যার যার কর্মের স্পেশালাইজেশন জায়গা থেকে। মুনেম হলো গণ অভ্যুত্থান ও গ্রাফিতি, মূলত হলো কি এই বিষয়, কিন্তু আশেপাশে আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবে। বন্ধু বান্ধবের প্রোগ্রামে আসার একটা খুব ইন্টারেস্টিং সুবিধা হলো প্রোগ্রামে আসার পর জানা যায় কি নিয়ে কথা আইডিয়া রাখা এদের যথেষ্ট ক্রিয়েটিভ একটা ব্যাপার। এনিওয়ে, আজকে এখানে আসলে আমার কথা বলার কোনো প্রয়োজন ছিল না, অনেক প্রতিমহর্মীরা সামনে পিছনে বামে ডানে বসে আছেন। তবে আমরা গণ অভ্যুত্থানের আগে আমরা যারা আলোকচিত্র নিয়ে কাজ করি তারা আমরা একদিন পাঠশালায় বসেছিলাম যে আমরা কি করতে পারি। লিমা এখানে আছেন, অমি আছেন, রাজু আছেন, আরো অনেকেই আছেন। সেই জায়গা থেকেই আমরা ভেবেছিলাম যে জিনিসটাকে আলোকচিত্রের মধ্যে না রেখে আমরা কিভাবে আর্টের যে নানা জায়গা আছে একটু লার্জার স্পেসের মানুষগুলোকে নিয়ে একসাথে দাঁড়াতে পারি। সেই জায়গা থেকেই আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা দিয়ে একটু ছোট্ট করে কথা বলতে চাই। আমি 18 তারিখ প্রগতি সরণিতে ছবি তুলতে গিয়েছিলাম। 17 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ এবং ছাত্রলীগ বেপরোয়াভাবে ছাত্রছাত্রীদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং আবাসিক হলগুলো ফাঁকা হয়ে যায়, অনেকেই ভেবেছিলেন যে আন্দোলনটা হয়তো এখানেই থেমে যাবে। এবং আমি এর আগে কখনো প্রগতি সরণিতে ছবি তুলতে যাইনি। ছবি তুলতে হলে বেশিরভাগ সময় আন্দোলনের শাহবাগেই যেতাম এবং খুব অদ্ভুতভাবে প্রগতি সরণি আমার বাসার কাছে। তো আমি ভাবলাম শাহবাগ যাওয়া অনেক দূর হবে, আগে প্রগতি সরণিতে গিয়ে দেখি কি হয়। এবং আমার জন্য খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা ছিল, কারণ 18 তারিখ প্রগতি সরণির ওই রাস্তার আশেপাশে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এবং পুরো রাস্তায় হাজার হাজার ছেলে মেয়ে। এবং এই হাজার হাজার ছেলেমেয়ের বেশিরভাগ ছেলেমেয়েকে আমি আগে কখনো দেখিনি এবং তাদের প্রত্যেকের ইউনিভার্সিটির অনেকের একটা ব্যাচ আছে কাঁধে। এবং আমি ভাবছিলাম যে এই ছেলেমেয়েগুলো কেন রাস্তায় নামলো, মানে এদেরকে আসলে ঠিক আমাদের এখানে যেই দলীয় রাজনীতি হয় সেই রাজনৈতিক জায়গা থেকে এই ছেলেমেয়েগুলোকে রাস্তায় নামানো যাবে বলে আমার কখনো মনে হয়নি। এবং সেটা ভাবতে গিয়ে আমার কাছে একটা কথা বারবার মনে হচ্ছিল যে আসলে আমরা গত 15 বছর যেই সময়টার ভিতর দিয়ে গেছি, এই সময়টিতে দেশে আসলে কোনো মানুষের কোনো আত্মসম্মান ছিল না। এবং বিগত ক্ষমতার কেন্দ্রে যারা ছিলেন তারা মনে করতেন যে মানুষের সম্মান গুরুত্বপূর্ণ না, মানুষ সম্মান ছাড়াই বেঁচে থাকতে পারে, দাস হয়েই বেঁচে থাকতে পারে মানুষ। এবং মানুষ যে আসলে দাস হয়ে বেঁচে থাকতে পারে না এবং মানুষ যে কোনো না কোনোভাবে একবার ঘুরে দাঁড়াবেই, সেইটা আমার কাছে মনে হয় গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ঘটনা। এবং আমরা এমন একটা সময়ের ভিতর দিয়ে গেছি যেখানে কার্টুন করার জন্য মানুষকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। আমি পাঠশালায় পড়াই বলে শহীদুলের সাথে খুব কাছ থেকে কাজ করেছি। শহীদুলকে যখন তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়, আমি তখন রাত 12টা বাজে এক বন্ধুর বাসায় উত্তরায় আমার এক ফিল্মের সাউন্ড এডিটিংয়ের কাজ করছিলাম। ফোনটা পাওয়ার পর আমি অনেকক্ষণ ভাবছিলাম যে যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আল জাজিরাতে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য এখন মানুষকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে বাঁধটা কিন্তু একবারে ভাঙেনি, অনেক দিন ধরেই একটা একটা করে বাঁধগুলো ভেঙেছে। এবং আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, এই যে প্রাইড ইউনিভার্সিটির ছেলেপেলে, যাত্রাবাড়িতে মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং ওদিকে উত্তরা, এদিকে রামপুরা, এই নানান জায়গা থেকে যে ছেলে মেয়েগুলো, মানুষগুলো, ছাত্র জনতাগুলো একসাথে এসে দাঁড়িয়েছে, এর কিন্তু কোনো বর্গ ছিল না যে বাম ডান, আস্তিক নাস্তিক, আমি মুসলমান আপনি হিন্দু, আমি লেফট আপনি রাইট,
এবং এই বর্গগুলো যত তৈরি করা যায় ততই কিন্তু আমাদেরকে কাবু করে রাখা যায়। এবং আমার কাছে মনে হয় এখন আমরা জুলাই 1 বছর পর এমন একটা সময় এসে দাঁড়িয়েছি, কেন জানি মনে হচ্ছে বর্গগুলো চাঙ্গা দিয়ে উঠছে। এবং আমাদের একটু মাথায় রাখা দরকার এই বর্গগুলো চাঙ্গা চাঙ্গা করে রাখলে কাদের লাভ, এই বিভক্তি দিয়ে আমরা আসলে কোথায় গিয়ে পৌঁছাই। গতকাল শাহবাগে এসছিলাম একটা বিশেষ কাজে, বাড়ি গিয়ে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও দেখলাম যে শাহবাগের রাস্তাটা আবার বন্ধ করে রেখেছে, দেখে আবার 2 গ্রুপ। তো সাধারণ যারা পথযাত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তারা খুব আকুতি মিনতি করে বলছে যে ভাই আমার খুব জরুরি কাজ, রাস্তাটা ছেড়ে দেন, আমি একটু আমার গন্তব্যস্থলে পৌঁছাতে চাই। হঠাৎ করে ওপার থেকে একটা লোক, এখানে যে 5-6 জন লোক অনুরোধ করছে, তাদেরকে বলছে আপনি আওয়ামী লীগ করেন। তারপরে বললো আপনি আওয়ামী লীগের দোসর। একদম সাধারণ রাস্তার পথযাত্রী। এবং আমি ভাবলাম এই যে এক লোক আরেক লোককে যে অপহরণ করছে, যে ট্যাগিংটা করছে, এটা সূত্রপাত কিন্তু উপর থেকে হয়, এটা সূত্রপাত কিন্তু নিচের থেকে হয় না। এই এক্সাম্পলটা আমাদের ক্ষমতাবানরাই দেখিয়েছে যে আপনি যখন তখন যেখানে গিয়ে বাড়ি ভাঙবেন, আপনার সামনে পুলিশ দাঁড়িয়ে থাকবে এবং পুলিশ দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখবে। এবং এই সাপ এক সময়ে আমাদের সবাইকেই হয়তো গিলে খাবে। এখন যারা বাড়িতে বসে বসে আমরা যারা ভিডিও ফুটেজ দেখছি, এই ফুটেজ আমাদেরও খাবে। আরেকটা ছোট্ট একটা কথা বলি, আমার বাড়ি কুমিল্লায়, আমি কুমিল্লা শহরে বড় হয়েছি। কুমিল্লা শহরের টাউন হল নামে একটা জায়গা আছে, সেই জায়গায় বীরচন্দ্র পাঠাগার নামে 1885 সালে স্থাপিত একটা পাঠাগার আছে। সেই পাঠাগারটা জুলাই 5 তারিখের পর কে বা কাহারা নৃশংসভাবে চুরমার করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা ওই পাঠাগারের বই ছিল, দুষ্প্রাপ্য নথি ছিল, সেগুলোও লুট হয়ে যায়। তো এখন আমার চারপাশেই অনেক বন্ধু বান্ধবকে বলতে শুনি যে এই যুক্তি দিয়ে বলেন যে এটা ফ্যাসিস্ট আইকন, এটাকে ভেঙে ফেলতে হবে। তো আমাদের ফ্যাসিস্ট আইকনের নামে আমরা চারপাশে যা আগে এবং পরে ভাঙতে দেখছি, এই ভাঙ্গাটা আমাকে শিল্পী হিসেবে আসলে একটু চিন্তিত করে। একটা ছোট্ট কথা বলেই শেষ করবো। নিত্রাপ একটা কথা বলছিল, কদিন আগে আমাদেরই এক বন্ধু ইনস্টাগ্রামে শহীদ যারা হয়েছেন এরকম 15-16 জনের ছবি এবং নাম এবং জিনিস পোস্ট করছিলেন। এবং আমি ছবিগুলো এখন যেহেতু ইন্টারনেটের যুগ, মোবাইলে স্ক্রল করছিলাম আর ভাবছিলাম এই যে নাম না জানা অসংখ্য তরুণ, ছাত্র, শ্রমিক, নানান ধরনের মানুষ, তাদের ভিতরে হয়তো রাজনৈতিক কর্মীও আছেন, যে জীবনটা দিলেন এবং তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা যেই জুলাইটা দেখতে পাচ্ছি বা যে বাংলাদেশটা দেখতে পাচ্ছি, এবং প্রতিনিয়ত অনলাইনে যেভাবে আমরা জুলাইয়ের মালিকানা নিয়ে দেখি, শেড দর নিয়ে লোকজন বসেন যে আমার 2 আনা তোমার 4 আনা আরেকজনের 8 আনা। আসলে এই মানুষগুলোর রক্তের সাথে বেইমানি করলে আমরা আসলে কোথায় গিয়ে পৌঁছাবো সেটা নিয়ে সত্যিকার অর্থেই আমার ভাবা প্রয়োজন। এবং আমার কাছেও মনে হয়েছে নিত্রাপার মতো যে যেই পরিমাণ ড্রোন শো, যেই পরিমাণ কনসার্ট, যেভাবে জুলাইটাকে উদযাপন করা হচ্ছে, আমার কাছে মনে কিঞ্চিত নীরবতাও প্রয়োজন। আমাদের কিঞ্চিত একটু নিজেদের ভিতরের দিকেও তাকানো প্রয়োজন, যে আমরা আসলে কি এই বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম কিনা, কিংবা যেই বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমাদের রাষ্ট্র তো পুনর্নির্মাণ করার কথা, আমরা কি সেই পুনর্নির্মাণের পথে হাঁটছি কিনা। সকলকে ধন্যবাদ।